হাই ভোল্টেজ ম্যাচে জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল ভিনি কুনিয়াদের ছন্দে নাচল ভক্তরা। রাতে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। কাতারে নিহত 5 বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ ভোরে, পৌঁছাবে সিলেটে, অপেক্ষায় শোকার্ত স্বজনদের। মেয়াদোত্তীর্ণ অভিবাসী ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা, 1 জুলাই থেকে অপসারণের প্রক্রিয়া শুরু। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। শুরুতেই ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে জাপানকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিল। হিউস্টনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে ব্রাজিল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে কার্লো আনচেলত্তির দল। একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল, তবে ফিনিশিং ব্যর্থতায় বারবারই গোল বঞ্চিত হতে হয় কুনিয়া, ব্রুনো গেমেরেজদের। উল্টো ম্যাচের 29 মিনিটে গোল খেয়ে বসে ব্রাজিল। অসাধারণ এক গোল করেন কাইশো সানো। 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় জাপান। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। জাপানের জন্য ত্রাতা হয়ে ওঠেন গোলকিপার সুজুকি। তবে 56 মিনিটে গ্যাব্রিয়েলের ক্রসে হেডে গোল করেন ক্যাসিমিরো। শেষ সময়ে মার্টিনেলির গোলে শেষ ষোলোতে ওঠে ব্রাজিল। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশির মরদেহ দেশে আসছে ভোরে। কাতারে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 5 জনের লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কাতারের সময় সোমবার রাত 10টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবে নিহতদের পরিবারের সদস্যরা। জোহরের নামাজের পর ঝিয়াংবাড়ি মাদ্রাসা মাঠে তাদের যৌথ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ নিজ গ্রামে তাদের দাফন করা হবে। নিহত 5 জনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন। গেল 21 মে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান ওই 5 প্রবাসী। সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির প্রশাসন। যেসব কর্মীর ওয়ার্ক পারমিট 3 মাসের বেশি সময় ধরে মেয়াদ উত্তীর্ণ রয়েছে, 1 জুলাই থেকে তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। তবে কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যে সময় পর্যন্ত কাজ করানো হবে, সেই সময় পর্যন্ত অর্জিত সব বকেয়া ফি নিয়োগকর্তাকে বহন করতে হবে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 30 জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন। তাই নির্ধারিত সময়সীমার আগেই সংশ্লিষ্ট কর্মীদের কাগজপত্র বৈধ করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে আরও জানাতে সৌদির জেদ্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনায় কি কি বলা হয়েছে? সৌদি আরবের যে ওয়ার্ক পারমিটের কথা হচ্ছে, এটা একটা অ্যাপস এর মাধ্যমে কুয়া, এই কুয়া বিষয়টা সৌদি আরব সরকার গত 1 মাস থেকে 1 মাস আগে থেকে তারা এটা সতর্ক করা হচ্ছে। এটা মূলত যারা নিয়োগকর্তা রয়েছে তাদের উদ্দেশ্যে এই আইনটা করা হয়েছে। কারণ অনেক সৌদি বা অনেক কোম্পানি রয়েছে যারা তাদের কর্মীদের একামা নবায়ন করতে দেরি করে, তাদের জন্য একটা সতর্কবার্তা। বিশেষ করে আপনারা জানেন এখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট, আর একটা হচ্ছে একামা নবায়ন। ওয়ার্ক পারমিটটা বিশেষ কথা হচ্ছে একটা কর্মীর শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে, যেটা সৌদি আরবের মানব সম্পদ এবং সামাজিক যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। এবং বাকি যেটা হচ্ছে আপনার একামা রিনিউয়েবল হচ্ছে একামা, এই একামাটা হচ্ছে সৌদি পাসপোর্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এখানে যেটা ওয়ার্ক পারমিট করা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের বছরে আগে ছিল 1 বছর করার করার যেটা ছিল 1 বছরের, সেখানে একটা ফি আসতো। সেটাকে এখন সৌদি সরকার 3 মাস, 6 মাস, 9 মাস পর্যন্ত যেন কোম্পানিরা নিয়মিত করতে পারে সেই ব্যবস্থা করেছে। সেখানে যদি আপনার 3 মাস পর্যন্ত আপনি ওয়ার্ক পারমিটটা কমপ্লিট না করেন, ওয়ার্ক পারমিটের কাজটা আপনি সময় মতো রিনিউ না করেন, তাহলে আপনার বৈধতা হারাচ্ছে। এই এক্ষেত্রে আপনার কফিলের কাছে জবাবদিহিতা রয়ে গেছে। এছাড়াও সৌদি সরকার একামার মধ্যে বলা হয়েছে 180 দিন থাকতে হবে। একজন কর্মী যদি সে ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে যায়, অটোমেটিকলি কফিলের
তাদের কোম্পানির থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে তার তার নামটি। কিন্তু যদি যাদের একামা 6 মাস রয়েছে বা তার 180 দিনের মধ্যে, এবং তার কোম্পানি যেন এর মধ্যে যেন তার একামাটা রিমুভ করে। এর মধ্যে আমি একটা কথা আপনাকে জানাই রাখি, যারা এই পর্যন্ত 3 মাস অবৈধ হয়ে গেছে তাদের অলরেডি আগামী মঙ্গলবার এটা শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে গেলে এর মধ্যে আপনাকে যাদের যেই সমস্ত কোম্পানি প্রবাসীরা ট্রান্সফার হইতে পারছে তাদেরকে নতুন ভাবে সেই অন্যান্য একটা কোম্পানিতে বা অন্য অফিসের মাধ্যমে চাকরি করার সুযোগ রয়েছে। এছাড়াও আপনাকে জাস্ট একটু জানিয়ে রাখি, যারা এখন পর্যন্ত এটা নিয়ে আমাদের প্রবাসীরা বিভ্রান্ত হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছে এটা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এটা শুধুমাত্র একমাত্র যাদের কফলাত বা কফিল তাদেরকে উদ্দেশ্যে বলা হচ্ছে এবং তাদেরকে। ফিরোজ, আপনাকে ধন্যবাদ। ভারতের উদ্বেগ সত্ত্বেও তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে বেইজিং স্পষ্ট করেছে ঢাকার সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, এবং এ ধরনের সহযোগিতা বাইরের প্রভাবমুক্ত থাকা উচিত। সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের উদ্বেগ নিয়ে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন। তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলে সংলগ্ন হওয়ায় বাংলাদেশ চীন যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে। মিশিগানের ডেট্রয়েট দুর্গা টেম্পলের আয়োজনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি বনভোজন। 28 জুন ওয়ারেন শহরের ভেটার্নস মেমোরিয়াল পার্কে আয়োজিত বনভোজনে পরিবার পরিজন নিয়ে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। নানা বয়সের নারী, পুরুষ ও শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দৃষ্টিনন্দন পার্কটি। মিউজিক্যাল পিলো, র্যাফেল ড্র সহ নানা খেলায় অংশ নিয়ে দিনটা উপভোগ করেন সকলে। ছিল হরেক রকম খাবার দাবার। বনভোজনের এই দিনে বন্ধু বান্ধবদের সাথে দেখা হবার উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। জার্মানিতে বন্দুক হামলায় 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় সোমবার জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে এ হামলা হয়। এদিকে হামলার পর ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে। আটক তৃতীয় ব্যক্তির ভূমিকা এখন স্পষ্ট নয়। এ ঘটনায় তদন্ত এখনো চলমান। ফ্রান্সে বাংলাদেশি নারীদের স্বেচ্ছাসেবী সংগঠন উইথ দ্য মাইন্ড 3 বছর পূর্তি উদযাপন করেছে। রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহরিন হক নূপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর তানিয়া তুনু, বিশেষ অতিথি ফ্রান্স সরকারের গবেষণা ও মহাকাশ মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় প্রশাসনিক কর্মকর্তা দিয়ান আশরাফুল সহ আরও অনেকে। 2023 সালের জুনে যাত্রা শুরুর 1 বছর পর এটি ফরাসি সরকারের স্বীকৃত নিবন্ধিত অ্যাসোসিয়েশন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীদের ভাষা, শিক্ষা ও সামাজিক ক্ষমতায়নে ধারাবাহিকভাবে কাজ করে আসছে সংগঠনটি। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেয়া কোটি কোটি টাকার দান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে উত্তাল ভারতের রাজনীতি। এ নিয়ে ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গঠন করা হয়েছে বিশেষ তদন্ত দল SIT। এদিকে বিরোধীদের অভিযোগ, ধর্মীয় আবেগকে পুঁজি করে সাধারণ মানুষের দানের অর্থ লুট করা হয়েছে। স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে। প্রশ্ন তুলেছে, এত বড় বিতর্কের পরও কেন নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কেলেঙ্কারি বিজেপির জন্য রাজনৈতিক অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কথা জানান তিনি। বলেন, কৃষি বাঁচাতে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে এনে বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা সচল করা হবে। ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করার লক্ষ্যেই বাজেট দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 18তম দিনে বাজেট আলোচনায় অংশ নেন সরকারদলীয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল সংসদ সদস্যবৃন্দ, সার্বিক দিক বিবেচনা করে বড় বাজেট দিয়েছে সরকার বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, এবারের বাজেটের লক্ষ্য অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা সচল করা। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। বিভিন্ন বিষয় বিবেচনা করে মানে স্পিকার, যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি বিবেক জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার ব্যক্তি স্বার্থে অর্থনীতিকে ধ্বংস করেছিল, সেখান থেকে দেশকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে চায় সরকার। এইবার যে আমরা যে বাজেটটি উপস্থাপন করছি, এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, সংসদে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার কৃষি বান্ধব, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আগামী অর্থ বছরে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। আসন্ন অর্থ বছরে 43 লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড ও 43 লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার বলেও জানান তিনি। মানুষ দেশের। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। চলতি বাজেট অধিবেশনে তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে বাজেটে যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তার চেয়ে বেশি রাজস্ব আহরণ সম্ভব। পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা না থাকার সমালোচনা করেন তিনি। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে এই অধিবেশনে আলোচনা সমালোচনা করছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সোমবার অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের পথে বড় বাধা দুর্নীতি। বাজেট বাস্তবায়ন বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। জবাবদিহিতার অভাব, সততা স্বচ্ছতার অভাব, এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ একদিনে দূর হবে না, কিন্তু কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে এবং পদ্ধতিগতভাবে যদি এটা আমরা শুরু করতে পারি তখন এটা সুফল আমরা পেতে পারি। তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে বাজেটে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তার চেয়েও বেশি আহরণ করা সম্ভব। বলেন, পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি তার চাইতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 15 বছরে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাদের অধিকার রয়েছে বাংলাদেশের। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।